আরোহী, যার সাথে আয়েশের বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা হলো না, অথচ তার বাড়িতে কনের সাথে কিভাবে যাবে? খুব অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছি আমি। আমার সব প্রশ্নের উত্তর আরোহীকে দিতেই হবে। কোন জন্মের প্রতিশোধ নিয়েছে আরোহী আমার থেকে? এর উত্তর আরোহীকে দিতেই হবে। নিজের জীবনের সব কথা যার সাথে শেয়ার করেছি, সব থেকে ক্লোজ ছিল যে সে আমার জীবন নিয়ে গেম খেললো। কিন্তু কেন? কোনো কিছুই আমার মাথায় আসছে না। গাড়িতে আমি জানালার পাশে বসলাম, আমার পাশে আয়াস বসেছে। পেছনের সিটে আয়াসের মা শ্রুতি আর আরোহী বসেছে। ড্রাইভারের পাশে আয়াসের বাবা বসেছেন। আরোহীদের বাড়ি থেকে গাড়িতে করে 10 মিনিটও লাগলো না আয়াসদের বাড়ি। পাশাপাশি এলাকাতেই আরোহী আর আয়াসের বাসা। গাড়ি থেকে সবাই নেমে গেলেও আমি চুপচাপ বসে রইলাম। আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি, খেয়াল নেই গাড়ি থেমে গেছে। আয়াসের মা বলল, আয়াস, বৌমাকে নিয়ে এসো। তুমি নেমে এলে কেন? বৌমাকে নিয়ে এসো। আম্মু, তোমার বৌমা গাড়ি চালাতে পারে, অথচ গাড়ি থেকে নামতে পারে না। তোমার বৌমাকে বাচ্চা যে নামতে পারে না? নিশ্চয়ই অন্য কোনো কারণে বসে আছে। তুমি ওকে নিয়ে আসো, আমরা ভেতরে যাচ্ছি, অনেক রাত হয়েছে, সবাই ক্লান্ত, সবারই রেস্ট আর ঘুমের প্রয়োজন। আয়াসের আম্মু সহ সবাই ভেতরে চলে গেল। আয়াস কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলছে, জিলেপি বানানোর মন্ত্র দিয়ে নিশ্চয়ই মেয়ে মানুষ বানানো, না হলে এত প্যাচ কেন আল্লাহ তাদের ভেতরে দিলেন? এতটুকু বলেই আমার কাছে এসে ফিসফিস করে বললেন, সত্যি কি গাড়ি থেকে নামতে পারো না, নাকি হ্যান্ডসাম ছেলের কোলে ওঠার জন্য এত বাহানা? একবার কোলে নিয়ে আমার মাথা ব্যথা হয়েছে, আমার পক্ষে আর কোলে নেওয়া কিছুতেই সম্ভব না। তুমি যদি ভেবে থাকো রোজ রোজ নায়কদের মতো তোমাকে কোলে তুলে নিয়ে যাব, তাহলে এটা তোমার ভাবা সম্পূর্ণ ভুল। আমি কোনো সিনেমার নায়ক না, বুঝলে ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস। তাও নেওয়া যেত কোলে, কিন্তু মেয়ে মানুষ যে এত ভারী হতে পারে তা তোমাকে উঁচু না করলে বুঝতাম না। এত মোটু কেন তুমি? হ্যাঁ, কি খাও তুমি? নিজের ফিগার মেনটেন করতে পারো না? এত মোটা মেয়ে আমার জীবনে দেখিনি। তোমাকে 5 বার কোলে নিলেই আমার ইন্নালিল্লাহ হয়ে যাবে শিওর। আর্মি ট্রেনিং এ পাঠানো প্রয়োজন তোমাকে। প্রচন্ড রাগী মুডে আয়েশের দিকে তাকিয়ে বললাম, আজে বাজে কথা ছাড়া কথা বলতে পারেন না? আমাকে বিয়ে করেছেন কি এসব আজে বাজে কথা শোনানোর জন্য? আয়াস এবার মাথায় হাত চালিয়ে বিড়বিড় করে বলল, ইয়া হাবিবি। যাক, মুখ দিয়ে এবার কথা বের হয়েছে। আমি তো ভেবেছিলাম 2 ঠোঁটের মধ্যে কি সুপারগুলো এঁটে দিয়েছে কিনা। গাড়িতে একদম মুড অফ করে বসেছিলে। বাই দ্য ওয়ে, তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে আজে বাজে কথা ছাড়া আর কিছু শোনানোর জন্য আপনি আমাকে বিয়ে করেননি। এটা ছাড়া আর কোনো কারণ নেই বিয়ে করার। ও রিয়েলি? আজ জানলাম ছেলেরা বিয়ে করে বউকে আজে বাজে কথা শোনানোর জন্য। সব ছেলের সাথে নিজেকে গোলাবেন না। সব ছেলে আপনার মতো বিদঘুটে আর ঠোঁট কাটা টাইপ হয় না, বুঝেছেন? কিছু ছেলে রোমান্টিকও হয়। তোমার সো কল বয়ফ্রেন্ড বুঝি খুব রোমান্টিক ছিল? শিওর ছিল, আপনার মতো পা থেকে মাথা পর্যন্ত জলানো কথা বলতো না। ও আচ্ছা, কি যেন নাম তার? অভি। তোমার জীবন থেকে অভি নামটা কেটে আয়েশ নামটা লিপিবদ্ধ হয়ে গেছে মিসেস মুগ্ধতা। আমার মন থেকে অভি নামটা কোনোদিনও কাটবে না। তোমার জন্য এটাই ভালো হবে, যত দ্রুত অভি নামটা মুছে আমার নামটা লিখবে। অভির নাম কোনোদিন আমার মন থেকে মুছবে না, আমি মুছিয়ে দেব সে নাম। আর আমার নামটা সারা জীবনের মতো তোমার মনে লিখে দেব। যে নাম ভালোবাসা দিয়ে লেখা হয় সেটা মুছে ফেলা যায় না। মুগ্ধতা, তুমিও ভালোবাসবে আমায়, আর আমার নামটাও লিখবে। কোনোদিনও সেটা হবে না। চ্যালেঞ্জ করলা, তুমি হেরে যাবা। কেন? কারোর সাথে চ্যালেঞ্জ করে আমাকে বিয়ে করেছেন বুঝি, যে আমি আপনার প্রেমে পড়বই? শুনুন, আপনার কি মনে হয় আমি কিছুই জানি না? হয়তো অনেক কিছু জানো, আবার কিছুই জানো না। তবে একটু বেশি বোঝো তুমি। বেশি বোঝার জন্য আজ এভাবে বিয়ে হয়েছে তোমার। নো নো, চেতে যেও না। যাদের ওজন বেশি তাদের সবারই এই সমস্যাটা আছে, তোমার একার নয়। সামান্য 54 কেজি 100 গ্রাম ওজনের একটা মেয়ে উঁচু করে যে হাঁপিয়ে যায়, সে কিনা আর্মি অফিসার। কে দিয়েছে আপনাকে এই জব? যে দিয়েছে সে কি তাহলে মারাত্মক কোনো ভুল করে ফেলেছে? বলেই আমাকে আবারও কোলে তুলে নিয়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের ভেতরে নিয়ে গেল। গাজীপুরের শহর থেকে একটু দূরে আয়েশদের বাসা। না শহর না গ্রাম, চারদিকে দেখে যা মনে হচ্ছে। তবে আয়েশদের বাড়িটা ভীষণ সুন্দর। একতলা বিশিষ্ট এই বাড়িটা চোখে তাক লাগানোর মতো সুন্দর। আগে কখনো একতলা বাড়ি এত সুন্দর দেখিনি। বাড়িতে ঢুকতে বিশাল বড় গেট, গেটের সামনে উঠান, তারপরে বিল্ডিংটা। বাঙ্গি কালারের ওয়াল, বেশ সুন্দর দেখতে। আয়েশ আমাকে কোলে তুলে নিয়ে বাড়িতে প্রবেশ করতে করতে বলল, মুগ্ধতা, আমার বিশাল কোনো বিল্ডিং নেই, গরিবের এই কুড়ে ঘর কি তোমার পছন্দ হয়েছে? তার কথা শুনে মনে হচ্ছে যেন বাড়িটা আমার জন্যই বানানো। আমি সাথে সাথেই বললাম, এমন ভাবে বলছেন যেন বাড়িটা আমার জন্য বানিয়েছেন। আয়েশ মৃদু স্বরে বলল, তোমার সিক্স সেন্স তো অনেক ভালো। তার কথা আমার মাথার উপর দিয়ে গেল। মাঝে মাঝে আজগুবি কিছু কথা বলছে। বিয়ের আগে যে মুড নিয়ে আমাকে ভয় দেখালো, তার কোনোটাই এখন ওনার মাঝে নেই। খুব আশ্চর্য লাগছে আমার কাছে ব্যাপারটা। আমাকে নিয়ে আয়েশের রুমে বসিয়ে দেওয়া হলো। আয়েশের রুমটাও দেখতে খুবই সুন্দর।
বেশ বড় একটা রুম, সুন্দর খাট, আলমারি, সিঙ্গেল সোফা, আয়েশের মতোই পরিপাটি আয়েশের রুম। আয়েশের মা বাবা আমার পাশে এসে বসে বললেন, মা মুগ্ধতা, একদম ভেবো না। জানি তোমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তবে তুমি সবকিছু স্বাভাবিক মনে করো। আজ থেকে আমাদের মা বাবা বলেই ডেকো। এ বাড়িতে কোনো ঝামেলা নেই। আয়েশ ছুটিতে এসেছে, ছুটি শেষ হলে আয়েশের সাথে তুমি চলে যেও। যেখানে আয়েশ থাকে তুমিও সেখানেই থেকো। আমার আরেকটা ছোট ছেলে আছে, তোমার ভাইয়ের মতো। ও বাড়িতে নেই, থাকলে দেখতে ভাবি ভাবি করে পাগল করে ফেলতো। ছোট ছেলেটা বন্ধুদের সাথে পিকনিকে গেছে। আমার এই 2 ছেলে নিয়ে সুখের পরিবার। তুমি আমার মেয়ে আজ থেকে। কখনো কোনো অসুবিধা হলে আমাদের জানাবে, ঠিক আছে? মা, অনেক রাত হয়ে গেছে, অনেক গরম লাগলে একটু ফ্রেশ হয়ে নাও, গোসল করে নাও, দেখবে ভালো লাগবে তোমার। আয়েশের মা বাবা বাইরে চলে গেলে দেখলাম আয়াস আরোহীকে বলছে, তুমি মুগ্ধতাকে কেন বলেছো যে আমি মুগ্ধতাকে আমার প্রেমে ফেলেই ছাড়বো? আরোহী বলল, আমি এসব বলিনি কিছুই। আয়াস রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুমি বলনি তাহলে কে বলেছে? তুমি আর আমি ছাড়া তো এসব কথা পৃথিবীর আর কেউ জানে না। আমাদের প্ল্যান কি অন্য কারো জানার কথা? আরোহী আয়েশকে নিয়ে খানিকটা আড়ালে নিয়ে গেল। আমার মাথায় আসছে না তারা আসলে কি বলাবলি করছে। রুমটা ফাঁকা, কোথাও কেউ নেই। আয়াশ আরোহীর সাথে পাশেই কোথাও গেছে। কেউ নেই, সেই সুযোগে সুটকেস থেকে ফোনটা বের করে পাওয়ার অন করলাম, আর সাথে সাথে অভিকে কল দিলাম। অভির ফোন সুইচ অফ বলছে। অভি নিশ্চয়ই ফোন সুইচ অফ রেখেই ঘুমিয়েছে। অভিকে একটা মেসেজ করলাম, অভি, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, সেটা ফোনে বলা সম্ভব নয়। আমার সাথে যে কোনোভাবে দেখা করো, না হলে আমাদের আর দেখা হবে না। আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব অভি, প্লিজ আমাকে বাঁচাও। আমি কোথায় ফেসে গেছি জানি না। অভিকে মেসেজ করেই আবার ফোনের সুইচ অফ করে রেখে দিলাম সুটকেসে। আয়েশকে দেখে যা বুঝলাম, আমার বয়ফ্রেন্ড আছে জেনেও যখন বিয়ে করেছে, তার মানে কিছুতেই আমাকে অভির সাথে যোগাযোগ করতে দেবে না। আমার কাছে ফোন আছে জানলেও ফোন নিশ্চয়ই নিয়ে নেবে। যেভাবেই হোক আমাকে অভির সাথে যোগাযোগ রাখতে হবে। খাটের কোনায় গম্ভীরভাবে বসে আছি, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এরই মাঝে শ্রুতি এলো আমার পাশে। শ্রুতির গায়ে লাল একটা রানী ফ্রক। শ্রুতিকে বললাম, এখনো ঘুরে বেড়াচ্ছিস, ঘুমাবি না তুই? শ্রুতি বলল, ঘুম আসছে না আপুই। এই বাড়িটা ভীষণ সুন্দর, আমার ঘুরে দেখতে খুব ভালো লাগছে। আর জানো আপুই, ওই যে আমার দুলাভাই আছে না, মানে আয়াশ ভাইয়াকে আমার ভীষণ পছন্দ হয়েছে জানো। ভাইয়া খুব সুন্দরভাবে কথা বলে, তাছাড়া দেখতেও সিরিয়ালের নায়কদের মতো। আর আয়াশ ভাইয়ের যে বাবা মা আছে না, ওনারা অনেক ভালো। শ্রুতির দিকে তাকিয়ে বেশ বুঝতে পারলাম আয়াশ শ্রুতির ব্রেন ওয়াশ ভালোই করেছে। আয়াশের অতি প্রশংসা এই মুহূর্তে আমার মোটেও ভালো লাগছে না। বেশ বিরক্তি নিয়ে শ্রুতিকে বললাম, মানুষের বাইরের চেহারাটা আসল নয় শ্রুতি, ভেতরটাই আসল। তুই এখনো অনেক ছোট মানুষ দেখে কিভাবে বুঝবি কে ভালো কে খারাপ? দেখো আপুই, আমি কিন্তু ক্লাস 7-এ পড়ি, একদমই বাচ্চা না। আমার সব বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, তারা বাচ্চা নেওয়ার প্ল্যানও করছে। আমাকে অতটা পিচ্চি ভাবাও ঠিক না। তোমার ওই বয়ফ্রেন্ড অভিকে আমার ভালোই লাগতো না, তার থেকে আয়েশ ভাইয়া অনেক ভালো, বুঝছো? শ্রুতির কথা শুনে মাথা ঘুরাচ্ছে আমার। ক্লাস 7-এ পড়া মেয়ের কিনা বান্ধবীরা বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। আসলে কোন যুগে এসে পড়লাম। শ্রুতিকে বললাম, বাবা আমার বিয়ে না দিয়ে তোর বিয়ে দিয়ে দিলে ভালো হতো। বাবাকে বলবো আমার বিয়ে যেন আয়েশ ভাইয়ের মতো কোনো হ্যান্ডসামের সাথেই দেয়। আমি তোমার মতো এত রাগারাগি করব না। শ্রুতির কথা শুনে এক চক্কর মাথা ঘুরলো আমার। ভীষণ দুশ্চিন্তায় আছি আমি। মানুষের মন বলা তো যায় না। আয়েশ যদি আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, আমি তো জোর করে কিছুই করতে পারবো না। এমনকি মানুষকে বলতেও পারবো না আমার সাথে কি করেছে। নিজেকে বাঁচাতে মনে মনে ভাবলাম শ্রুতিকে আমার কাছে ঘুমোতে বলবো। শ্রুতিকে বললাম, শোন শ্রুতি, আমি ওয়াশরুমে যাচ্ছি চেঞ্জ করতে, তুই কিন্তু আমার পাশেই ঘুমাবি। অচেনা বাড়ি, অন্য কারো পাশে ঘুমোতে হবে না তোর। শ্রুতি মাথা নেড়ে বলল, আচ্ছা আপুই তুমি যাও, আমি এখানেই শুয়ে পড়ছি। ওয়াশরুমে গিয়ে ভারী গহনাগাটি সব চেঞ্জ করে নিলাম। গায়ে একটুখানি পানি লাগাতেই ভীষণ ভালো লাগলো। এই মুহূর্তে গোসল করলে বোধহয় বেশি ফ্রেশ লাগবে। ঝর্ণা ছেড়ে গোসল সেরে নিলাম। কতক্ষণ গোসল করলাম খেয়াল নেই। নতুন বউ, সাথে কোনো থ্রিপিস নেই, যা আছে সবই শাড়ি। আমি তো শাড়ি পরতে জানি না, কাকে ডাকবো? শ্রুতি তো শাড়ি পরাতে জানে না। আরোহীকে ডাকবো? ষাঁড়ের মতো চিৎকার করে নতুন বউয়ের ডাকা কি শোভনীয় দেখাবে? মনে মনে ভাবলাম শ্রুতিকে বলবো আরোহীকে একটু ডেকে দে। এই সুযোগে আরোহীকে সব প্রশ্নও করা যাবে। গায়ে খুব ভালোভাবে টাওয়েল পেঁচিয়ে ওয়াশরুমের দরজা হালকা একটু খুলে ডাকলাম, শ্রুতি একটু অহনাকে ডাকবি, আমি শাড়ি পরতে পারছি না। কয়েকবার ডাকাডাকির পর শ্রুতির কোনো আওয়াজ না পেয়ে দরজা পুরোটা খুলতেই দেখি আমার সামনে আয়েশ দাঁড়িয়ে আছে। আয়েশকে দেখে মাথা ঘূর্ণিপাকের মতো ঘুরছে। লজ্জায় মন চাচ্ছে ফ্লোর ফাঁকা হয়ে যাক আর আমি ভেতরে চলে যাই। ছি, উনি আমাকে এই বিশ্রী অবস্থায় দেখে ফেললেন। দ্রুত খুলে রাখা বেনারসি গায়ে জড়ালাম। আয়েশ আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখছে। মানুষ এত অসভ্য কিভাবে হতে পারে? আয়েশকে বললাম, এ কি, আপনি না বলে কয়ে না নক করে প্রবেশ করেছেন কেন? আয়েশ ভুরু বাঁকিয়ে বলল, হাউ স্ট্রেঞ্জ। বউ আমার, রুম আমার, ওয়াশরুম আমার, আর এখানে কি আসে যায় আমার নক করে আসা আর না আসাতে? আর এখন লজ্জা পেয়ে লাভ কি সুইটহার্ট? যা দেখার দেখা তো হয়েই গেছে।
আপনি এক্ষুনি বেরোন এখান থেকে। আরোহীকে ডেকে বলুন আমাকে হেল্প করতে। আরোহী ঘুমিয়েছে। শ্রুতিকে ডাকুন, শ্রুতি হেল্প করবে। আমার একমাত্র শালিকাও ঘুমিয়েছে। উনি আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক যেন আমার চোখের তারার দিকে তাকিয়ে আছেন। অদ্ভুত সে চাহনি, যেন মনোমুগ্ধকর কিছু দেখছেন উনি। আমার মুখের ওপর ভেজা ঝিরিঝিরি কতগুলো চুল সরিয়ে কানের পেছনে গুজে দিয়ে বললেন, মুগ্ধ। আমি বেশ অবাক হয়ে বললাম, আপনিও আমাকে মুগ্ধ নামে ডাকছেন? না মানে তোমার পুরোটাই মুগ্ধতায় ভরপুর। তোমার দিকে তাকালে মনে হয় একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেল আমাকে। আমি চুপচাপ ওনার কথা শুনছি। ওনাকে ধাক্কা মেরে বললাম, ফ্লাটিং করছেন? কি ভেবেছেন আমাকে এসব বলে পটাবেন? মুগ্ধতা এত সহজে কারো ছলনায় ধরা দেয় না। আয়াস আমার এসব কথায় পাত্তা না দিয়ে বলল, মুগ্ধতা, জাস্ট টাওয়েল পরে শরীর জুড়ে পানি নিয়ে খোলা চুলে দাঁড়িয়ে আমাকে দিয়ে কোনো অনর্থ করাতে চাও নাকি? আমার দ্বারা কোনো অনর্থ হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। কিসের অনর্থ শুনি? আপনি ওয়াশরুমে কেন এসেছেন? আমি কি ডেকেছি আপনাকে? উনি আমার 2 হাতের কবজি ধরে বললেন, একসাথে শাওয়ার নিতে এসেছি, এতে প্রেম ভালোবাসা বাড়ে। হেলিওর ভালোবাসা, আমি মাত্রই শাওয়ার নিয়েছি, আরেকবার নেওয়া যাবে না এমন কোনো রুলস আছে নাকি ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস? এটুকু বলে আয়াস পানির ঝর্ণা ছেড়ে দিল আর বলল, ভুলভাল কিছু বলো না, যাতে ফিউচারে তোমাকেই পস্তাতে হবে। যেদিন আমাকে ভালোবেসে ফেলবে এসব কথার জন্য নিজেই কষ্ট পাবে। ইউ নো হোয়াট? আয়াসের মুখের দিকে তাকিয়ে ভাবছি, এতটা রহস্যময় কথা কেন বলেন উনি? আয়াস গায়ের গেঞ্জি খুলে খালি গায়ে শাওয়ার নিচ্ছে। ফর্সা সরু নাকের মাথায় ছোট্ট একটা তিলে আয়াসকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ভেজার পরে আয়াসকে ভীষণ স্নিগ্ধ লাগছে। আমার মাথায়ও পানি পড়ছে, ইচ্ছা করছে এখান থেকে পালিয়ে যাই। বেশ অস্বস্তিও লাগছে আমার। আয়াস আমার দিকে তাকিয়ে আমার 2 হাতে 2 কবজি ধরে বলল, পৃথিবীর সব মুগ্ধতা কি তোমার মাঝে আছে? আয়াসের চোখের দিকে তাকিয়ে দেখলাম ভীষণ মায়া ভরা চোখে আয়াস কথাটা বলল। আয়াসের থেকে বাঁচতে বললাম, অসভ্য মানুষ একটা, ছাড়ুন আমায়। আয়াস আমাকে ছেড়ে দিয়ে বলল, কি ভাবছো তোমার সাথে রোমান্টিক শাওয়ার নিলাম? নো মুগ্ধতা, লেডিস ফার্স্ট ব্যাপারটা আমার পছন্দ নয়, এজন্য আরেকবার তোমাকে ভেজালাম। লেডিস ফার্স্ট হতে দিলাম না। এবার সরো, আমি বাইরে গিয়ে চেঞ্জ করব। মানুষটার কি অদ্ভুত বিহেভিয়ার। উনি তো বাইরে চলে গেল। আমি ভেজা শরীরে ভেতরে দাঁড়িয়ে আছি। ভেতরে রাখা শাড়িও ভিজে গেছে। বাধ্য হয়ে ভিজে চুপচুপে কাপড় পরে পানি সহ রুমের ভেতরে প্রবেশ করলাম। ফ্লোর পানিতে ভিজে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। আয়াসকে দেখলাম কালো ট্রাউজার আর কালো গেঞ্জি পরে চুল মুছছে। আমাকে দেখা মাত্রই আয়াস আমার দিকে তাকিয়ে বলল, স্টুপিডের মতো কাজ করছো। নিজেই ওখানে আছাড় খাবে আর আমাকে নায়কের মতো ধরতে হবে। কোন জন্মের নায়িকা হওয়া শখ মেটাচ্ছ বুঝলাম না। এই পরে গিয়ে আমার গায়ের উপর পড়ছো, গাড়ি থেকে কোলে চড়ে আমার বাড়িতে প্রবেশ করছো, আবার একসাথে শাওয়ার নিতে প্রায় খালি গায়ে ওয়াশরুমে ওয়েট করছো। এখন আবার চাইছো আমি তোমার শাড়িও পরিয়ে দেই, তাই না? ভীষণ রাগে মন চাচ্ছে আয়াসের গলা টিপে দেই। মানুষ এত বানিয়ে বানিয়ে কিভাবে কথা বলতে পারে? আয়াসকে বিরক্তি নিয়ে বললাম, আপনার জন্ম কোন লগ্নে হয়েছিল? বাজে কথা বলার লগ্নে, তাই না? আপনাকে নিয়ে আমি কিছুই ভাবছি না। ওকে, আরে থাক, বুঝি মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আসলে আমি তোমার হেল্প করি। ঘরের মধ্যে তাকিয়ে দেখি শ্রুতি নেই। আয়াসকে বললাম, শ্রুতি কোথায়? আরোহীর পাশে ঘুমোতে গেছে। শ্রুতি এখানে না ঘুমিয়ে চলে গেল, আমার কি হবে তাহলে সেটাই ভাবছি। এরই মাঝে আয়াস আবারও বলল, এভাবে খাম্বার মতো ভেজা কাপড়ে দাঁড়িয়ে রুমটা বন্যায় না ভাসিয়ে আগে চেঞ্জ করো। জানি নিজে পারবে না, আমি হেল্প করছি। নো নিড ইউর হেল্প। ওকে ফাইন, আমি ঘুমোতে যাচ্ছি, সারা রাত এখানে দাঁড়িয়ে থাকো। তো এই পর্বটি এখানেই শেষ করলাম। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।